আসসালামু আলাইকুম। আমি সরকারি ইসলামী কলেজের সকল ছাত্রছাত্রীকে যারা বিজ্ঞান বিভাগে রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই ভালো থাকার সবসময় কামনা করি। তো তোমাদের সাথে অনেক দিন পরে ক্লাস নেওয়ার জন্য আসলাম। তো আশা করি তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে। তো তোমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, তোমরা ক্লাসগুলো দেখো না। তো সেটা অত্যন্ত দুঃখজনক। তোমাদের অবশ্যই উচিত হচ্ছে ক্লাসগুলো দেখা। তোমরা যেখানে থাকো অবস্থান করো, যেহেতু বাংলাদেশের যে প্রেক্ষাপটে যে ধরনের ঘটনা চলছে, আসলে কবে কলেজ খুলবে সেটা বলা যাচ্ছে না। তো তোমাদের উচিত হচ্ছে স্যারদের সাথে থাকা। এই তো কিছুদিন আগে তোমাদের যে পরীক্ষা হয়ে গেল, মূল্যায়ন পরীক্ষা, দেখলাম অনেকেই অনেক ভুলভ্রান্তি করেছো। তো যদি স্যারদের ক্লাসগুলো নিয়মিত দেখতে আশা করতাম আমরা যে তোমরা এই ভুলগুলা করতে না। তো তোমাদের উচিত হচ্ছে স্যারদের সাথে থাকা, ক্লাসগুলো করা এবং স্যাররা যেভাবে নির্দেশনা দেয় সেটা মেনে চলা। যদি ক্লাসগুলো তোমরা না করো এবং সেটা যদি না দেখো, আসলে অ্যাকচুয়ালি স্যারদের সাথে তোমাদের যে একটা ইন্টারাকশন সেটা রইল না। তো তোমাদের অবশ্যই স্যারদের সাথে ইন্টারাকশন করার জন্য, স্যারদের সাথে থাকার জন্য, স্যাররা কী বলে সেটা শোনার জন্য তোমাদেরকে অবশ্যই স্যারদের ক্লাসগুলো দেখা উচিত। তো এই আশা ব্যক্ত রেখে আমি আমার ক্লাসগুলো শুরু করব। এবং এই যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম, এই ক্লাসগুলো যেগুলো বিগত ক্লাসগুলো নিয়েছি সেগুলো তোমাদের দেখতে হবে। তো আজকে আমরা ক্লাস নিব হচ্ছে এই পর্যাবৃত্তিক গতি, সেটা হচ্ছে অষ্টম অধ্যায়। এই যে আমরা পিরিয়ডিক মোশন সম্পর্কে অনেক কথাবার্তা জানি, যে আমরা একটা ঘড়ির কথা বলতে পারি। এই যে হাতের মধ্যে যে ঘড়িটা দেখতেছ, তো এই ঘড়িটা কি করে নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। এখন এই 12টা বাজতেছে, এই যে আবার ঘুরতে 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 মনে করো যে আবার 12টায় আসলো। এখন মনে করো যে বাজে হচ্ছে 4টা, এই 4টা আবার ঘুরতে 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 4টার সময় আসবে। তো এভাবে কি করতে থাকে, ঘুরতে থাকে। এটাকে আমরা কি বলি, পর্যাবৃত্তিক গতি। অর্থাৎ কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে একটি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট বিন্দুকে কি করে, অতিক্রম করে এবং বারবার সেটা অতিক্রম করতে থাকে, তাহলে কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একই পথে বারবার অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গতিকে আমরা কি বলি, পর্যাবৃত্তিক গতি। তাহলে পর্যাবৃত্তিক গতি আমরা বলতে পারি সেটা হচ্ছে দু ধরনের। কত ধরনের? দু ধরনের। একটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্তিক গতি, আর একটা হচ্ছে কালিক পর্যাবৃত্তিক গতি। তো পর্যাবৃত্তিক গতি হচ্ছে সাধারণত দু ধরনের, আমরা সেটাকে বলতে পারি। একটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্তিক গতি, স্থানিক পর্যাবৃত্তিক, সেটাকে বলি আমরা স্পেশিয়াল পেরিওডিসিটি, স্পেশিয়াল পেরিওডিসিটি। আর একটা হচ্ছে কালিক পর্যাবৃত্তিক, সেটাকে বলি আমরা টেম্পোরাল পেরিওডিসিটি। একটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্তিক, আর একটা হচ্ছে কালিক পর্যাবৃত্তিক। স্থানিক পর্যাবৃত্তিক কি, যদি কোনো বস্তুর বা ফাংশনের গতি যদি এমন হয় একটি নির্দিষ্ট বিন্দুকে একই পথে বারবার অতিক্রম করে, তাহলে এই ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটবে সেটাকে বলি আমরা স্থানিক পর্যাবৃত্তি। কোনো বস্তু বা ফাংশনের মান যদি এমন হয় যে একটি নির্দিষ্ট বিন্দুকে একটি
নির্দিষ্ট বিন্দুকে একই পথে বারবার অতিক্রম করে, তাহলে এই ক্ষেত্রে যে ধরনের গতি সেটাকে বলি আমরা স্থানিক পর্যাবৃত্তি। আর কালিক পর্যাবৃত্তি হচ্ছে কোনো ফাংশনের মান যদি এমন হয়, তাহলে এমন হয় যেখানে একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করার সময় বারবার একই মান গ্রহণ করে। তাহলে একই মান কি গ্রহণ করতে পারে? যেমন আমরা যে বলি যে ফ্রিকোয়েন্সি আমাদের বাংলাদেশে বলি যে 50 হার্জ, দ্যাট মিনস এটা 0.02 সেকেন্ডে ওটা কি করতে থাকে? বারবার একই মান গ্রহণ করে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু কি, আমরা জানি কত 1/t। এই ক্ষেত্রে আমাদের কত জায়গায় হার্জ হচ্ছে কি 50 হার্জ, 50 হার্জ, অর্থাৎ এটা 0.02 সেকেন্ডে একই মান গ্রহণ করে। সেটাকে আমরা কি বলতে পারি? কালিক পর্যাবৃত্তিক। আবার অনেক সময় সেটাকে আমরা অনেক সময় বলতে পারি, যেমন বাংলাদেশের যে বিজয় দিবস 16ই ডিসেম্বর, আমরা যে বলতে পারি যে 21শে ফেব্রুয়ারি, এই যে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, হ্যাঁ 16ই ডিসেম্বর, যে 26শে মার্চ, এই যে আমাদের দিবস, এই দিবসগুলোকে আমরা কালিক পর্যাবৃত্তির সাথে তুলনা করতে পারি। যেমন আমরা যে বলছিলাম যে 16ই ডিসেম্বর, সেটাও কি কালিক পর্যাবৃত্তির উদাহরণ। এরপর হচ্ছে স্থানিক পর্যাবৃত্তি, যেমন ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি, তারপর হচ্ছে স্প্রিং এর কণার গতি, তারপর হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে কোন কণার কম্পনের গতি। এই যে কথাগুলো আমি বললাম যে ঘড়ির কাঁটার গতি, স্প্রিং এর, এই যে আমরা এই স্প্রিং এর বস্তু কণার গতি, কোন কণার কম্পনের গতি, এগুলো হচ্ছে পর্যাবৃত্তিক গতির, স্থানিক পর্যাবৃত্তিক গতির উদাহরণ। তারপর হচ্ছে আমরা বলতে পারি যে স্প্রিং এর কথা আমরা বলছি, সেটা আমরা বলতে পারি এরকম, তরঙ্গে এর উপস্থিত, তরঙ্গের উপরিস্থ কণার গতি, কণার গতি, এগুলো হচ্ছে কার গতি? তারপর হচ্ছে আমরা বলতে পারি যে গ্রহগুলোর গতি, গ্রহগুলোর গতি, এসব উদাহরণগুলো হচ্ছে স্থানিক পর্যাবৃত্তিক। আর আমরা যে বললাম 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এই যে 50 হার্জ, সেগুলো হচ্ছে কালিক পর্যাবৃত্তি। তাহলে এই কথাগুলো আমাদের জানতে হবে। অনেক সময় পরীক্ষায় অবজেক্টিভ থাকে, এগুলো আমাদের একটু বুঝতে হবে। তো আমরা এখন দেখব হচ্ছে সরল দোলক নিয়ে কিছু কথা বলবো। তাহলে সরল দোলক কি? এটাকেও আমি একটা সরল দোলক হিসেবে চিহ্নিত করতে পারি।
এটাকে আমি বব বিবেচনা করতে পারি। এটাকে যদি আমি এভাবে রেখে এভাবে যদি দুলতে দিই তাহলে একবার এইদিকে একবার ওই পাবে যাবে, হ্যাঁ, একবার একদিকে এটা আবার আরেক দিকে যাবে। এর মানে হচ্ছে কি, এটাকে এমন একটা সুতা নিতে হবে, সুতাটি ওজনহীন হবে, তারপরে অপ্রসারণশীল হবে এবং নমনীয় হবে। তাহলে কোনো একটি ওজনহীন বস্তুকণাকে, কোনো একটি ওজনহীন বস্তুকণাকে অপসারণশীল নমনীয় সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটা যদি বারবার উলম্ব বরাবর দুলতে পারে তাকে বলি আমরা সরল দোলক। তাহলে একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে অপসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটা যদি ঘর্ষণ নিয়ে বারবার দুলতে পারে তাকে বলি আমরা সরল দোলক। সেটাকে বলা হয় সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম, পেন্ডুলাম একে আমরা কি বলি, সরল দোলক। সরল দোলক, সিম্পল পেন্ডুলাম। এর মানে আমরা যদি এখানে একটি দৃঢ় অবলম্বন হতে একটি বস্তুকণাকে আমরা ঝুলিয়ে দিই তাহলে এই যে এখান থেকে এখানে এই যে দূরত্বটা এটাকে আমরা বলি এল, আর এখান থেকে এখানে যে দূরত্বটা সেটাকে আমরা বলি আর। তাহলে এর মানে কি দাঁড়ালো, আমরা লিখতে পারি এল ইজ ইকুয়াল টু এল প্লাস আর। সেটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। কি দৈর্ঘ্য? কার্যকরী দৈর্ঘ্য। এই যে অংশটা এটাকে আমরা কি বলি, বব বলি। কি বলি? বব বলি। তাহলে এই যে ববের ব্যাসার্ধ আর হচ্ছে কি ববের ব্যাসার্ধ। আসলে বব হচ্ছে এরকম একটা জিনিস, সেটা ভিতরে একদম সলিড, এটা থাকে একদম ভিতরে পুরাটাই থাকে। হ্যাঁ, আমরা সেটা একটা আংটার মতো বলতে পারি, পুরাটাই একদম ভিতরে, হ্যাঁ, বস্তু দ্বারা আবৃত থাকে। দ্যাট মিনস ভিতরে পুরাটাই একদম থাকে হচ্ছে, পুরাটাই ভরপুর থাকে বস্তু দ্বারা, অর্থাৎ ভিতরে কোনো ফাঁকা নাই। হ্যাঁ, তো এটার ব্যাসার্ধকে আমরা কি বলবো, আর। আর এই যে সুতা দিয়ে ঝুলিয়ে দিয়েছি এটা এল হচ্ছে সুতার দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্য টোটালটাকে আমরা বলতে পারি কি কার্যকরী দৈর্ঘ্য। এল ইজ ইকুয়াল টু এল প্লাস আর। এই যে এল প্লাস আর আমরা যে বললাম সরল দোলক, তাহলে এটার অত্যন্ত কতগুলো ঘটনা রয়েছে। তাহলে সরল দোলকের ক্ষেত্রে আমরা জানি পর্যায়কাল। কি কাল? পর্যায়কাল। একটি সরল দোলক একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় ব্যয় করে সেই সময়টাকে বলা হয় দোলন কাল বা পর্যায়কাল। সেটাকে কি বলি আমরা? দোলন কাল বা পর্যায়কাল। এই যে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, অর্থাৎ আমি যখন ছেড়ে দিলাম গেল আসলো একটা দোলন হইল, গেল আসলো আর একটা দোলন হলো, অর্থাৎ একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে, দ্যাট মিনস একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলি? দোলন কাল। এই যে আমি ছেড়ে দিলাম, গেল গেল আসলো, গেল আসলো, অর্থাৎ যদি ডান থেকে বামে একবার হয় তাহলে সেটাকে বলবো আমরা একটা পর্যায়কাল। দ্যাট মিনস ডান থেকে বামে গেলে ছেড়ে দিলাম একটা হলো, আবার ছেড়ে দিলাম, এভাবে দুলতে থাকবে। একবার ডান থেকে বামে, দ্যাট মিনস একবার গেল আবার আসলো, তাহলে একটা পূর্ণ দোলন, দোলনকাল ও পর্যায়কাল। একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল।
তাহলে টিটা কার সমানুপাতিক? টি প্রপোর্শনাল হচ্ছে রুট ওভার এল। অর্থাৎ এল যদি বাড়ে তাহলে টিও বাড়বে, এল যদি কমে টিও কমবে। এখন আবার আমরা জানি দোলনকাল বা পর্যায়কাল অভিকর্ষজ ত্বরণ জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই যে ববটা আছে তার সাথে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে ক্রিয়া করে, তাহলে এর একটা ঘটনা রয়েছে। তাহলে এখানে যদি জি যদি কোনো কারণে বাড়ে তাহলে কি হবে? টি কমে যাবে। আবার যদি জি কোনো কারণে কমে তাহলে টি বেড়ে যাবে। অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস, গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে কোথাও কোথাও আমি একটা সরল দোলক নিয়ে গেলাম মেরু অঞ্চলে, তাহলে মেরু অঞ্চলে আমরা জানি জি এর মান বেশি। যদি কোনো কারণে জি এর মান বেশি হয় তাহলে টি এর মান কমে যাবে, অর্থাৎ দোলনকালটা কমে যাবে। কমে যাওয়া মানে কি? দোলনকাল দ্রুত হবে। আবার যদি আমি বিষুবীয় অঞ্চলে নিয়ে যাই তাহলে বিষুবীয় অঞ্চলে আমরা জানি জি এর মান হচ্ছে হলো কম, মেরু অঞ্চলে বেশি, বিষুবীয় অঞ্চলে হচ্ছে কম। তাহলে বিষুবীয় অঞ্চলে যদি কম হয় তাহলে টি এর মান বেড়ে যাবে। টি এর মান বেড়ে যাওয়া মানে পর্যায়কাল বড় হয়ে যাওয়া। পর্যায়কাল বড় হওয়া মানে কি হওয়া? সময়টা বেড়ে যাওয়া। তাহলে সময় বেড়ে গেলে তাহলে দেরি হয়ে যাবে। তাহলে আমি কি শিখলাম? যদি জি কি হয়ে যায়? বেড়ে যায়, তাহলে টি কমে যায়। তাহলে টি যদি কমে তাহলে সরল দোলক দ্রুত চলবে। আর এখানে জি কমে গেল, জি যদি কমে যায় তাহলে টি বেড়ে যাবে। আর যদি টি বেড়ে যায় তাহলে সরল দোলক ধীরে চলবে। এই কথাগুলো আমাকে বুঝতে হবে। তাহলে আমরা কি শিখলাম? সরল দোলকের যে দোলনকাল, এই যে কার্যকরী দৈর্ঘ্য এল এবং এই যে অভিকর্ষজ ত্বরণের উপর ডিপেন্ড করতেছে। তাহলে প্রশ্ন থাকে যে কার্যকরী দৈর্ঘ্য কাকে বলে? সরল দোলকের ঝুলন বিন্দু থেকে ববের বার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, দ্যাট মিন্স এল ইজ ইকুয়াল টু কি? এল প্লাস আর। এই দূরত্বটা কি বলি আমরা? কার্যকরী দৈর্ঘ্য। সরল দোলকের কি ঝুলন বিন্দু থেকে ববের বার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটাকে আমরা কি বলি? কার্যকরী দৈর্ঘ্য, দ্যাট মিন্স এল। এখন এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো হচ্ছে দুইটা সমীকরণ যদি আমরা একসাথে করি, কম্বিনেশন লয়ের সাহায্যে কম্বিনেশন করে, তাহলে পাই টি প্রপোর্শনাল রুট ওভার এল 1/√g। এই পেলাম। এখান থেকে এটা আমরা লিখতে পারি। তাহলে একটা সরল দোলক যখন একবার ডানে যায়, ডান থেকে যখন আবার বামে আসে, তাহলে 2π দূরত্ব অতিক্রম করে। এটাকে আমাকে বুঝতে হবে। অর্থাৎ 2π মানে 360 ডিগ্রি। ইট মিনস পুরো একটা সাইকেল যখন সে অতিক্রম করে, একবার ডানে গেল আবার বামে আসলো, দ্যাট মিনস পুরো একটা সাইকেল কমপ্লিট করলো। দ্যাট মিনস 2π মানে 360 ডিগ্রি অতিক্রম করলো। এই লজিকটা আমাদের এখানে কাজে লাগাতে হবে। তো আমরা জানি টি ইজ ইকুয়াল টু, আমরা একটা ধ্রুবক উঠাই দিব, যেহেতু সমানুপাতিক আছে, তাহলে 2π√L/√g। তাহলে এখানে কে একটা ধ্রুবক আমরা বলতে পারি, কি বলতে পারি? লিখতে পারি আমরা সুতরাং টি ইজ ইকুয়াল টু কে √L/g। এখন কে আমরা কি বলবো? 2π। টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তো এই সমীকরণটা কার? এই সমীকরণটা হচ্ছে একটি সরল দোলকের দোলনকাল। টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তো এখান থেকে আমরা জি এর মান বের করতে পারি।
তাহলে আমরা টি স্কোয়ার দিয়ে দিব, যদি বর্গ করি তাহলে কি হবে 4 পাই স্কোয়ার, আর এখানে হবে কি L/G। সুতরাং ফাইনালি G ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 পাই স্কোয়ার, এই যে L/T স্কোয়ার। এই যে G দিয়ে আমরা কি যদি L এর মান T এর মান আমরা পেয়ে যাই, ওইটা দিয়ে আমরা অভিকর্ষজ ত্বরণ, দ্যাট মিনস অভিকর্ষজ ত্বরণ G নির্ণয় করতে পারি। অভিকর্ষজ ত্বরণ G আমরা বের করতে পারি এই সমীকরণের সাহায্যে। তাহলে আমরা শিখলাম হচ্ছে সরল দোলক কি, একটি বাড়ি আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন নমনীয় অপসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটা যদি ঘর্ষণ এড়িয়ে বারবার দুলতে পারে তখন সেটাকে বলা হবে সরল দোলক। আসলে এখানে একটা কথা ইম্পর্টেন্ট হচ্ছে, সরল দোলক আসলে বাস্তবে এটা আমরা করতে পারি, কিন্তু এখানে কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা থেকে যায়। যেমন একটা এখানে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে এখানে আমরা অপ্রসারণশীল সুতা দ্যাট মিনস আমি যদি একটা কিছু ঝুলিয়ে দেই তাহলে কি হবে, এটা এখানে অবশ্যই আমার একটা সুতা থাকবে, সুতাটা আমার প্রসারণশীল হয়ে যাবে, তাহলে সেটার মধ্যে কিছু ভুল ত্রুটি থেকে যায়। এই জন্য আমরা যে একটা হচ্ছে সরল দোলক আর একটা হচ্ছে জটিল দোলক, এই জটিল দোলকের সাহায্যে আমরা সেটা এই কারেকশনটা করতে পারি। তো তোমরা উপরের ক্লাসে এগুলো সম্পর্কে ভালো ধারণা নিতে পারো। তো এগুলো যদি আমরা জানি তাহলে এই সম্পর্কে আমাদের বিস্তারিত কথাবার্তা আমরা জানতে পারবো। এখন আমরা এখানে এই একটা সরল দোলক এখানে আমরা দাঁড় করাবো। এটা থিটা অ্যাঙ্গেলে আমরা সেটাকে ছেড়ে দিব, এই সরল দোলকটা। তাহলে এখানে ছেড়ে দিলে আমার এদিকে আমার সুতার টান রয়েছে, আমরা জানি সুতার টান, সেটাকে আমরা বলি টি, সেটাকে বলি আমরা টেনশন ফোর্স, সেটাকে আমরা কি বলি টেনশন বল। তো এখানে এই যে এমজিটা দুটো অংশ ভাগ হয়ে যাবে, এমজি আমরা জানি এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, আর এটা যদি থিটা হয় তাহলে এই অংশটা কি হবে এমজি কস থিটা। তাহলে এটা যদি এমজি কস থিটা হয় তাহলে এই পাশেরটা কি হবে, এটা হবে কি এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। তাহলে আমি যখন এটাকে একটা সরল দোলকের মতো বিবেচনা করব, যখন আমার এটা এরকম ছিল আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম, তাহলে এই যে ছেড়ে দিলাম এটা কি করবে, আমি যখন ছেড়ে দিলাম এটা আবার আসতে থাকবে, অর্থাৎ আমি এখানে ছেড়ে দিলাম এটা আবার আমার নিজস্ব জায়গায় আসতে থাকবে, অর্থাৎ এটা কি করবে রিস্টোরিং ফোর্সের মাধ্যমে আমার স্বাভাবিক অবস্থায় আসতে চাইবে। দ্যাট মিনস আমি ওইদিকে ছেড়ে দিলাম, এটা কি হবে আবার আগের জায়গায় আসতে থাকবে। এই যে আগের জায়গায় আসলো, এই যে চলে গেল, এভাবে দুলতে 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 এক সময় তার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। আচ্ছা, যদি স্বাভাবিক অবস্থায় চলে আসে তাহলে একটা বল কাজ করে, এই যে টি আর এম জি কস থিটা এর পরস্পরের সাথে ক্রিয়ারত অবস্থায় রয়েছে, এরা পরস্পরকে কি করে প্রশমিত করে, ক্যান্সেল আউট করে দেয়, ক্যান্সেল আউট। বাট তখন কোন বলটা কাজ করে এমজি সাইন থিটা, তাহলে এমজি সাইন থিটা কি করে এইদিকে আসতে চাই, রাইট। আর আমাকে রিস্টোরিং ফোর্সটা কাজ করলে এই বরাবর এফ আর,
এটাকে বলা হয় কি রিস্টোরিং ফোর্স এফআর। এটাকে আমরা কি বলি রিস্টোরিং ফোর্স, অর্থাৎ প্রত্যায়নী বল। তাহলে দেখা গেল এই যে প্রত্যায়নী বল এফআর মাইনাস mg sin থিটা কি সমানুপাতিক, mg sin থিটা সমানুপাতিক, অর্থাৎ দুইটা সমান কিন্তু কি মাইনাস বিপরীত চিহ্ন আমার। তো আমার এফআরটা টানে এইদিকে আর mg sin থিটা টানে হচ্ছে এইদিকে, তাহলে একটা আরেকটার পরস্পরের বিপরীত। তাহলে আমরা জানি যদি আমি এখানে একটা বৃত্ত টানি, দ্যাট মিনস এখানে আমি অ্যাঙ্গেল নেই, একটা অ্যাঙ্গেল বানিয়ে দিই বৃত্ত থেকে, এই জায়গাটা হলো থিটা, এই জায়গাটাকে এক্স সরণ বলতেছি আমরা, এক্স হচ্ছে সরণ, আর এই জায়গাটা হচ্ছে কি কার্যকরী দৈর্ঘ্য আমরা বললাম হচ্ছে এল। সুতরাং আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, থিটা ইজ ইকুয়াল টু কি চাপ বাই ব্যাসার্ধ। সুতরাং এখানে চাপটা কি হলো এক্স আর ব্যাসার্ধ কি সেটা হচ্ছিল এল। সুতরাং ফাইনালি আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এল। আচ্ছা, তো আমরা কি পেলাম এই সমীকরণ থেকে, এক নাম্বার থেকে আমরা জানি এফ আর ইজ ইকুয়াল টু মাইনাসের mg sin থিটা। আবার আমরা জানি স্প্রিং এর ক্ষেত্রে এফ আর মাইনাসের হচ্ছিল কে এক্স, এটা নিশ্চয়ই তোমরা জানো। এফ আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি মাইনাসের কে এক্স, আর এখানে হইলো মাইনাসের mg sin থিটা। তো আমরা এখান থেকে আমরা লিখতে পারি এই যে mg sin থিটা, কি লেখা যায় mg sin থিটা। তাহলে এই যে sin থিটা, এই থিটার মানটা কি অনেক ছোট, থিটার মানটা কি অনেক ছোট। তাহলে থিটার মান যদি অনেক ছোট হয়, থিটা নিয়ারলি ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি sin থিটা ইজ ইকুয়াল টু নিয়ার ইকুয়াল টু হলো 0। এর মানে কি sin থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা থিটা। সুতরাং আমরা লিখব কি sin থিটা সমান সমান হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি মাইনাসের mg থিটা। আবার এই থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, এই যে এখান থেকে আমরা x বাই এল পেয়েছি, mg x বাই এল। সুতরাং এখানে আমাদের কি রয়েছে মাইনাসের কে এক্স, মাইনাসে মাইনাসে কাটা, তাহলে থাকবে কি এই যে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাসে মাইনাসে কাটা, তাহলে থাকলো কি কে, এই এক্স এক্সও কাটা, থাকবে কি কে ইজ ইকুয়াল টু mg ডিভাইডেড বাই এল। আবার আমরা লিখতে পারি এল ইজ ইকুয়াল টু লিখতে পারি mg ডিভাইডেড বাই হচ্ছে কে। তো এটা দুইটা এই কথা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন তোমাকে যদি বলা হয় যে আসলে এই সরল দোলক থেকে আমরা কিভাবে স্প্রিং এর কথা পাবো, অর্থাৎ স্প্রিং এর পর্যায়কাল থেকে আমরা কিভাবে এই সরল দোলকের পর্যায়কাল বের করব, অথবা পর্যায়কালের এই সরল দোলকের দোলনকাল থেকে কিভাবে আমরা স্প্রিং এর দোলনকাল বের করব, সেটা আমরা ইজিলি করতে পারি। তাহলে আমরা কি বের করেছিলাম, আমাদের ছিল কি ছিল কি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এটা কার সরল দোলকের ছিল, কার ছিল সরল দোলকের। এটা কার ছিল সরল দোলকের ছিল। তাহলে এই এল এর মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল মানে কত mg ডিভাইডেড বাই হচ্ছে কি এল ইজ mg ডিভাইডেড বাই হলো kg। তাহলে mm এ g যে কাটা দেওয়া যায়, তাহলে 2 পাই রুট ওভার
এম বাই কে। তাহলে এটা কার দোলনকাল হয়ে গেল? স্প্রিং এর দোলনকাল বা পর্যায়কাল। এই যে তাহলে আমরা কি শিখলাম? এই যে আমরা কথাগুলো শিখলাম, এটা হচ্ছে কার দোলনকাল? সরল দোলকের দোলনকাল। সরল দোলকের দোলনকাল কি? টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। আর স্প্রিং এর দোলনকাল কত? টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে এখান থেকে কম্পেয়ার করা যায় না। প্রশ্ন মতে আমরা কি পাই? প্রশ্ন মতে আমরা লিখতে পারি রুট ওভার এল বাই জি ইজ ইকুয়াল টু রুট ওভার এম বাই কে। সুতরাং রুট ওভার যদি উঠিয়ে দেই তাহলে কি পাই? এল বাই জি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এম বাই কে। সুতরাং আমরা লিখতে পারি এম জি ইজ ইকুয়াল টু এল কে। সুতরাং এল ইজ ইকুয়াল টু লেখা যায় এম জি বাই কে। তো আবার এই শর্ত আমরা পেয়ে যাই। এর মানে আমরা এখান থেকে শিখলাম যে কিভাবে আমরা কি করতে পারি, ওই ইয়াটা বের করতে পারি, অর্থাৎ সরল দোলকের দোলনকাল থেকে আমরা কিভাবে স্প্রিং এর দোলনকাল বের করতে পারি। তাহলে ঠিক সেইভাবে আমরা কম্পাঙ্ক বের করতে পারি। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে আমরা কম্পাঙ্ক কি বের করব? আমরা জানি এফ ইজ ইকুয়াল টু 1 বাই কি টি। কম্পাঙ্ক কার কম্পাঙ্ক? স্প্রিং এর। তাইলে আমরা এই টিটা বসাইতে পারি। টি স্প্রিং এর ক্ষেত্রে টিটা কি? যে 2 পাই রুট ওভার এম বাই কে। সুতরাং ফাইনালি আমরা এফ লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এম। ফ্রিকোয়েন্সি সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি f is equal to k by root over m. f is equal by root over f is equal to 1 by 2 pi root over k by m. এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? স্প্রিং এর কম্পাঙ্ক। স্প্রিং এর তাহলে এগুলা দিয়ে আমাদের অনেক প্রচুর অঙ্ক থাকে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে। হ্যাঁ, আমাদের যে এমসিকিউ থাকবে এগুলো থেকে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে এগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। তাহলে সরল দোলকের দোলনকাল টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। আর স্প্রিং এর দোলনকাল টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। স্প্রিং এর কম্পাঙ্ক এটা কার? স্প্রিং এর কম্পাঙ্ক আমরা জানি f is equal to 1 by 2 pi root over k by m। এই কথাগুলো আমাদের ভালো করে বুঝতে হবে, জানতে হবে। তাহলে আসা যাক তো আমরা এখানে লিখতে পারছি এই জায়গা থেকে লিখতে পারি কি t is equal to আমরা লিখতে পারি t is equal to mg কি cos থিটা লেখা যায়। আবার রিস্টোরিং ফোর্স লিখতে পারি আমরা মাইনাস এর mg sin থিটা। আবার আমরা জানি যে f আর f is equal to আমরা জানি ma সমান সমান আমরা কি লিখতে পারি মাইনাস এর mg sin থিটা। সুতরাং এম এম কাটা দিয়ে দিলে আমরা কি পাই? অ্যাক্সিলারেশন লিখতে পারি মাইনাস এর জি সাইন থিটা। আবার আমরা লিখতে পারি যদি থিটার মানটা অনেক অনেক ছোট হয়, জিরোর কাছাকাছি হয়, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এর সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? শুধু থিটা ইজ ইকুয়াল টু জি থিটা আমরা লিখতে পারি। তো যাই হোক, এটা দিয়ে আমাদের প্রায় অনেক অঙ্ক আসে। কি অঙ্ক আসে? অনেক
অঙ্ক আসে। তো এটা দিয়ে আমাদের অঙ্ক করার চেষ্টা করতে হবে। তাহলে এই যে আমাদের টেনশন থাকে, টেনশন দিয়েও আমাদের অনেক অঙ্ক থাকে। টেনশন ফোর্স অর্থাৎ সুতার টান কত, সুতার টান কত, এই টি টেনশন ফোর্স। আর এটা হচ্ছে কি রিস্টোরিং ফোর্স এফআর। তো এগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। জাস্ট আমাদের এগুলা উপাংশগুলা ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কথাগুলো পেয়ে যাই। এটাকে আমরা এভাবে এরকম নিতে পারি, এরকম ভাবে এরকম নিতে পারি। এখন যদি আমি cos থিটার চিন্তা করি, cos থিটা যেগুলো কি ভূমি বাই অতিভুজ, হ্যাঁ, তাহলে ভূমিকে এখানে আমরা টির কথা নিতে পারি। তাহলে অতিভুজ হচ্ছে কি, অতিভুজ এটা হলো ভূমি আর এটা অতিভুজ হলো এমজি। সুতরাং ফাইনালি যেগুলো টি যেগুলো কি লেখা যায়, টি যেগুলো এমজি cos থিটা। এখন যদি আমি sin থিটা নেই, তাহলে sin থিটা যেগুলো আমরা কি লিখতে পারি, লম্ব বাই কি অতিভুজ। তাহলে লম্ব হলে লম্ব হচ্ছে আমরা কি লিখতে পারি এফআর। আমরা লিখতে পারি লম্ব হচ্ছে, আমরা লিখতে পারি হচ্ছে কি এফআর। লম্বকে এটাকে আমরা লম্ব বরাবর লিখতে পারি এফআর। আর এখানে লিখে যায় লম্ব বাই কি অতিভুজ। তাহলে অতিভুজ কি হইলো এমজি। সুতরাং ফাইনালি আমরা কি লিখতে পারি এফআর ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা। যেহেতু এরা পরস্পরের বিপরীত, সুতরাং এফআর ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস এমজি সাইন থিটা। এগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তো এই পর্যাবৃত্তি গতি নিয়ে আমরা বিস্তারিত আরও আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং ক্লাস উপভোগ করার চেষ্টা করবে। এই ক্লাসগুলো যদি তোমরা উপভোগ না করতে পারো, তাহলে আমরা আসলে অ্যাকচুয়ালি নিজেদের কাছেই খারাপ লাগে যে তোমরা ক্লাসগুলো দেখছো না। তো আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে এবং ভালো করার চেষ্টা করবে। এবং তোমাদের যে সামনে যে পরীক্ষা রয়েছে, সামনে অনেক পরীক্ষা রয়েছে। তো এই পরীক্ষা ভালো করবে আশা করি ইনশাল্লাহ, যদি এগুলো ভালো করে দেখো, বুঝো এবং চিন্তা করো। তো এই আশা ব্যক্ত রেখে আমি আমার ক্লাস শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।